এই ভিডিওতে আমরা নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। 1-1 এদেশের প্রায় সব জায়গায় শীত তোমাদের গ্রীষ্মের মতো। 1-2 পোড়ার মুখো কাপড়ে মিলছে বলতে বোঝানো হয়েছে পদ্মলোচনকে। 1-3 যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া। উঠানের কোথায় দাঁড়াতে বলা হয়েছে? লাউ মাচার পাশে। 1-4 ছেলেবেলায় প্রফেসর শঙ্কুর বাড়িতে কোন পোষা পাখি ছিল? ময়না। 1-5 বৃহস্পতি বৃহস্পতি এটি অর্ধ তৎসম শব্দের দৃষ্টান্ত। 1-6 ভাববাচক বিশেষ্য বহুবচন হলে হয়ে যায় জাতিবাচক বিশেষ্য। 1-7 কে কে খেলতে যাবে রেখাঙ্কিত পদটি কোন জাতীয় সর্বনাম? প্রশ্নবাচক। 1-8 ফাউন্টেন পেন থেকে ঝর্ণা কলম কোন শব্দের দৃষ্টান্ত? অনুদিত। 1-9 আবার তোমাকে একটু সাবধান করা দরকার। তোমাকে বলতে বোঝানো হয়েছে নিবেদিতাকে। 1-10 কামরাঙা লাল মেঘ কোথায় ডুবে গেছে? গঙ্গাসাগরের ঢেউয়ে। 2-1 রথের হাটে রাধারানীর মালা বিক্রি হয়নি কেন? এখানে প্রশ্নটা বলেছে রথের হাটে রাধারানীর মালা বিক্রি হয়নি কেন, আর মালা কেহ কিনিল না। মালা না কেনার কারণ একই উত্তর হবে। রথের দড়ির টান অর্ধেক হতে না হতেই প্রবল বৃষ্টিতে মেলা ভেঙে গেলে মালা কেনার কোনো লোক থাকে না, তাই রাধারানীর মালা বিক্রি হয়নি। 2 দিয়েছে মার্গারেট এলিজাবেথ নোবেলের নাম নিবেদিতা হলো কিভাবে? লিখবে 1898 খ্রিস্টাব্দে তিনি ভারতে আসেন। মিস মার্গারেট এলিজাবেথ নোবেল ভারতে আসেন এবং পরবর্তীকালে ভগিনী নিবেদিতা নামে পরিচিত হন। আর স্বামীজির অনুপ্রেরণা ভারতের সেবায় তিনি নিজেকে জীবন উৎসর্গ করেন এবং ভগিনী নিবেদিতা নামে পরিচিত হন। 2-3 ফার্সি ভাষার প্রভাব কোন কোন ভারতীয় ভাষার সাহিত্যে মুখ্য? ফার্সি ভাষার প্রভাব ভারতীয় উর্দু এবং হিন্দি ভাষার সাহিত্যে মুখ্য হয়েছে। 2-4 মরদ কি বাদ হাতি কা দাঁত প্রবাদটি কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে? মরদ কি বাদ হাতি কা দাঁত কথাটির অর্থ হচ্ছে, প্রবচনটির অর্থ হলো পুরুষ মানুষের কথা অনেকটা হাতির দাঁতের মতো, একবার বেরোলে আর ভিতরে যায় না। 2-5 বলেছে কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, কার কথা বলা হয়েছে? নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতা থেকে সংকলিত আলোচ্য অংশে জন্মভূমি বাংলা ত্যাগ কি প্রবাসী নগর জীবনের যান্ত্রিকতায় ক্লান্ত মানুষের কথা বলা হয়েছে। তাহলে জন্মভূমি বাংলা ত্যাগী প্রবাসী নগর জীবনের যান্ত্রিকতায় ক্লান্ত মানুষের কথা বলা হয়েছে। 2-6 ইনকিলাব শব্দটি বাংলায় কে এনেছিল? কাজী নজরুল ইসলাম। 2-7 দিয়েছে তৎসম শব্দ কাকে বলে? আচ্ছা, লিখবে যে সমস্ত সংস্কৃত শব্দ বাংলা ভাষায় অবিকল অবিকৃত বা অপরিবর্তিত রূপে গৃহীত ও ব্যবহৃত হয় তাদের তৎসম শব্দ বলে, যেমন গৃহ, পিতা, মাতা, চন্দ্র, সূর্য ইত্যাদি। আর তৎসম শব্দের অর্থ তদ যুক্ত সম, তৎ সমান হচ্ছে তার বা সংস্কৃত, আর সম মানে সমান বা অনুরূপ। 2-8 দিয়েছে একপদী বিশেষণ কাকে বলে? উদাহরণ দাও। লিখবে যে একপদী বিশেষণ কাকে বলে, উদাহরণ দাও। একটি মাত্র পদের সাহায্যে যে বিশেষণ পদ গঠিত হয় তাকে বলে একপদী বিশেষণ, যেমন নির্মল জল, হিংস্র পশু, দীপ্ত সূর্য ইত্যাদি। 2-9 দিয়েছে নিম্নরেখাঙ্কিত পদটি কি ধরনের বিশেষ্য নির্ণয় করো। বলেছে যিনি খান চিনি, তারই যোগান চিন্তামণি। চিনি এটা বস্তুবাচক বিশেষ্য। 2-10 দিয়েছে উৎসের দিক থেকে শব্দ দুটি কোন শ্রেণী নির্ণয় করো। ব্যাম হচ্ছে অর্ধ তৎসম শব্দ, হুঁকো বিদেশি শব্দ। 3-1 দিয়েছে এরই মাঝে বাংলার প্রাণ। এরই মাঝে বলতে কি বোঝানো হয়েছে? এরই মাঝে বাংলার প্রাণ কবি পংক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো। উদ্ধৃত পংক্তিটি জীবনানন্দ দাশের আকাশে 7টি তারা কবিতা থেকে নেওয়া হয়েছে। বাংলাদেশ জীবনানন্দের কাছে শুধু এক ভূখণ্ড নয়, প্রাণময়ী মূর্তি। শব্দ, গন্ধ, বর্ণ, স্পর্শ দিয়ে কবিতাকে অনুভব করেন। আলোচ্য কবিতাটিতে তিনি বাংলার সন্ধ্যাকালীন প্রকৃতির এক অপূর্ব বর্ণনা দিয়েছেন। হিজল, কাঁঠাল, বট প্রভৃতি বৃক্ষ, ধান গাছ, কলমি শাক, মুঠা ঘাস, পুকুর, মাছ, কিশোর কিশোরী অর্থাৎ মানুষ, এই সবই নিয়েই বাংলার পরিপূর্ণ প্রকৃতি। এই প্রকৃতির মধ্যেই কবি বাংলার জীবন্ত সত্তাকে উপলব্ধি করেছেন।
3-এর 2 দিয়েছে আমরাও ভিখারি হয়েছি। কিভাবে ভিখারি হয়েছে? আচ্ছা, কিভাবে ভিখারি হয়েছে আর রাধারানীর মধ্যে মার দৈন্যদশার কারণ কি, বা কিন্তু আর আহারের সংস্থান রহিল না, এই সংস্থান না থাকার কারণ আলোচনা করো, একই উত্তর। তো একজন জ্ঞাতির সঙ্গে সম্পত্তি নিয়ে মামলায় রাধারানীর বিধবা মা হাইকোর্টে হেরে যায়। জ্ঞাতি ডিক্রি জারি করে তাদের পিতৃপুরুষের ভিটে থেকে উচ্ছেদ করে 10 লক্ষ টাকার সম্পত্তি দখল নেয়। খরচ ও পাওনা শোধ করতে বাকি সব অর্থ চলে যায়। গয়না ইত্যাদি বিক্রি করে রাধারানীর মা প্রিভি কাউন্সিলে আপিল করলেও খাবার জোগাড়ের অবস্থা তাদের আর থাকে না। 4-এর দাগেতে আসি। 4-এর 1-এ দিয়েছে কিন্তু বিঘ্ন আছে বহু, চিঠি রচনা অনুসরণে বহু প্রকার বিঘ্নের পরিচয় দাও। এই যে কিন্তু বিঘ্ন আছে বহু, স্বামীজি কোন কোন বিঘ্নের কথা বলেছেন আলোচনা করো। স্বামী বিবেকানন্দ তার চিঠি রচনায় মিস নোবেলকে ভারতে আগমনের আগে কিছু নির্দেশ ও পরামর্শ দিতে উদ্যোগী হয়েছেন। নোবেলের ভারতে আগমন যে এদেশের জনসমাজ বিশেষত নারী সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সেই মতামত তিনি জানিয়েছেন। তার ঐকান্তিকতা, পবিত্রতা, ভালোবাসা এবং দৃঢ়তা যে এদেশের মানুষের অত্যন্ত প্রয়োজন তা দ্বিধাহীনভাবে বিবেকানন্দ বলেছেন। কিন্তু সেই সঙ্গে বিবেকানন্দ মিস নোবেলকে কিছু বিষয়ে সতর্কও করে দিয়েছেন। এদেশের মানুষের দুঃখ, কুসংস্কার ও দাসত্বের মনোভাব নোবেলের ধারণার অতীত। এদেশের মানুষের জাতি এবং স্পর্শ সম্বন্ধেও নোবেলের স্বচ্ছ ধারণা নেই। ভয় কিংবা ঘৃণা যে কোনো কারণেই হোক তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে। অন্যদিকে শ্বেতাঙ্গরা নোবেলকে খামখেয়ালি মনে করতে পারে বা তার গতিবিধিকে সন্দেহের চোখে দেখতে পারে। এদেশের গ্রীষ্মপ্রধান জলবায়ু তার পক্ষে বাধা হয়ে দাঁড়াতে পারে। এছাড়া শহরের বাইরে ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য এখানে কোথাও নেই। এইসব বিঘ্নকে মাথায় রেখে বিবেকানন্দ মিস নোবেলকে ভারতে আসার কথা বলেছেন। 4-এ 2 নম্বর প্রশ্ন বলেছে চিঠি রচনার মূল বিষয়বস্তু সংক্ষেপে লেখো। স্বামী বিবেকানন্দ লিখিত চিঠির বিষয়বস্তু আলোচনা করো। লন্ডনে স্বামী বিবেকানন্দের সঙ্গে মিস নোবেলের প্রথম সাক্ষাৎ হয়। স্বামীজির বক্তৃতায় তিনি অনুপ্রাণিত হন। পরবর্তীকালে ইংরেজ ভক্ত মিস্টার স্টার্ডির চিঠি থেকে স্বামীজি জেনেছেন যে মিস নোবেল ভারতে এসে সব কিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প। মিস মুলারের কাছ থেকে স্বামীজি নোবেলের কার্যপ্রণালী সম্পর্কে জেনেছেন। কিন্তু ভারতের সামগ্রিক পরিবেশ ও পরিস্থিতি ইউরোপ আমেরিকার থেকে সম্পূর্ণ আলাদা। কুসংস্কার, অস্পৃশ্যতা, জাতিভেদ, ইংরেজ প্রভুর দাসত্ব আর প্রবল দারিদ্র প্রভৃতি এখানকার মানুষদের আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। এদেশের আবহাওয়া উষ্ণপ্রধান। এসব জেনেও যদি মিস নোবেল ভারতের জন্য নিজেকে উৎসর্গ করতে চান তাহলে সেখানে তার সামনে এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। বিশেষ করে ভারতীয় নারী সমাজ তার দ্বারা অসীম উপকৃত হতে পারে। তার মতো শিক্ষিতা, একনিষ্ঠ, পবিত্র, প্রেমময়ী, দৃঢ়চেতা এবং সুপ্রাচীন কেল্টিক সভ্যতাজাত উন্নত চরিত্রের নারীকে এদেশের প্রয়োজন। এদেশে এসে স্বনির্ভর হয়ে তাকে কাজ করতে হবে। তার পাশে স্বামীজি আমরণ থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এইসব তথ্য ও মতামত জানিয়ে মিস নোবেলকে স্বামীজি সরাসরি চিঠি লিখেছেন। এছাড়া কয়েকজন ইউরোপীয় ব্যক্তির চরিত্র বিশ্লেষণ ও কর্মপদ্ধতি এই চিঠিতে আলোচনা করেছেন লেখক। তারপর তিনি মিস নোবেল এদেশে এলে তার কী কাজ হবে সে বিষয়ে নির্দেশ দিয়েছেন। 4-এ 3 বলেছে বাঙালির চরিত্রে বিদ্রোহ বর্তমান, লেখকের এরূপ মন্তব্যের কারণ কি? আচ্ছা, বাঙালি চরিত্রে বিদ্রোহ বর্তমান, এটার প্রশ্নের নাম্বার হচ্ছে 5 নাম্বারে। তো এখানে বলেছে এই যে ধর্ম বদলালেও জাতির চরিত্র বদলায় না, এই একই প্রশ্নের উত্তর। তো প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলী তার নবনব সৃষ্টির প্রবন্ধে সত্যশিব সুন্দরের প্রতি বাঙালির চিরকালীন পক্ষপাতের কথা বলেছেন। রাজনীতি, ধর্ম, সাহিত্য, বাঙালি যেখানে যখনই সত্যশিব সুন্দরের খোঁজ পেয়েছে তখনই তা সাদরে গ্রহণ করতে চেয়েছে। আর কেউ গতানুগতিকতা বা প্রাচীন ঐতিহ্যের দোহাই দিয়ে তাতে বাধা দিতে গেলে বাঙালি তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। আবার সেই বিদ্রোহই যদি উচ্ছৃঙ্খলতা বা নৈরাজ্যের দিকে যায় তখন বাঙালি তার বিরুদ্ধেও বিদ্রোহ করেছে। অর্থাৎ সত্য শিব সুন্দরের ধারণাকে বাঙালি চিরন্তন বলে গ্রহণ করেছেন। লেখক লক্ষ্য করেছেন যে এই রুচি বা জীবনাদর্শকে প্রয়োগ করার ক্ষেত্রে হিন্দু বা মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নেই। চারিত্রিক বৈশিষ্ট্যটি সমগ্র বাঙালি জাতিরই, কোনো বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের নয়।
লেখক বলেছেন, ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না। বাঙালি মুসলমানরাও বাঙালি জাতিসত্তারই অংশ। তার ধর্ম আলাদা হলেও এদেশের জল হাওয়াতেই তার চেতনা ও জীবনাদর্শের বিকাশ। তাই ধর্ম বদলে যেতে গেলেও মনোভাবের কোনো বদল বাঙালি মুসলমানের মধ্যে ঘটেনি। 5-এর 1-এ আছে 2 সপ্তাহের অভাবনীয় প্রোগ্রেসের পরিচয় দাও। সত্যজিৎ রায় রচিত করভাস গল্পে প্রফেসর শঙ্কুর তৈরি অর্নিথন যন্ত্রের সাহায্যে করভাস নামের কাকটির শিক্ষাগ্রহণের বিষয়েও কথা বলা হয়েছে। প্রফেসর শঙ্কু তার আবিষ্কৃত অর্নিথন যন্ত্রের সাহায্যে প্রথমে করভাসকে ভাষা শিক্ষা দিতে শুরু করেন। প্রথম পর্যায়ে সহজ বাংলা ভাষা এবং পরবর্তী পর্যায়ে ইংরাজি ভাষা শিক্ষা শুরু হয় তার। আর এর মাত্র 2 সপ্তাহের মধ্যেই করভাস ছোট পেন্সিল দিয়ে ইংরাজি কথা আর সংখ্যা লিখতে শুরু করে। টেবিলের ওপর কাগজ রেখে করভাস তার উপরেও লিখতে শেখে। ইংরাজিতে নিজের নাম করভাস লিখতে এবং সহজ যোগ বিয়োগ করতে শেখে। ইংল্যান্ডের রাজধানীর নাম, প্রফেসরের পদবিও লিখতে শেখে। দেখা যায় যে সে মাস, বার, তারিখও লিখতে পারছে। কোনো এক শুক্রবারে প্রফেসর সেদিন কী বার জিজ্ঞাসা করায় সে পরিষ্কার করে লেখে ফ্রাইডে। এই যন্ত্রের সাহায্যে অন্যান্য বিষয়ে করভাসের দক্ষতার বিকাশ ঘটতে শুরু করে মাত্র 2 সপ্তাহে। এছাড়া খাওয়ার ব্যাপারেও করভাসের বুদ্ধির পরিচয় পাওয়া গেছে। প্রফেসর শঙ্কু একদিন একটা পাত্রে রুটি টোস্টের টুকরো আর একটা পাত্রে খানিকটা পেয়ারার জেলি করভাসের সামনে রেখেছিলেন। সে রুটির টুকরো মুখে পোড়ার আগে প্রতিবারই ঠোঁট দিয়ে তাতে খানিকটা জেলি মাখিয়ে নিচ্ছিল। এইভাবেই অর্নিথন যন্ত্রের সাহায্যে করভাসের জ্ঞান ও বুদ্ধির সামগ্রিক বিকাশ ঘটতে থাকে। 5-এর 2-এ দিয়েছে, একটি চিলিয়ান জাদুকর আজ তামাশা দেখাবেন। বক্তাকে চিলিয়ান জাদুকরের নাম কি, তার পোশাক পরিচ্ছদ আর জাদুবিদ্যার পরিচয় দাও। আচ্ছা, বক্তার নাম লিখবে গ্রেনফেল এবং সম্মেলনের চেয়ারম্যান সিনিয়র কোভারুবিয়াসের সঙ্গে কোভারুবিয়াস। তাহলে বক্তা হচ্ছে গ্রেনফেল ও সম্মেলনের গ্রেনফেল বলবে না, সম্মেলনের চেয়ারম্যান সিনিয়র কোভারুবিয়াস। এই যে একটি চিলিয়ান জাদুকর আজ তামাশা দেখাবেন, তার নাম হচ্ছে আর্গাস। চিলিয়ান জাদুকরের নাম হচ্ছে আর্গাস আর বক্তা হচ্ছে কোভারুবিয়াস। আর বলেছে পোশাক পরিচ্ছদ আর জাদুবিদ্যার পরিচয় দাও। তার ছিল টিয়া পাখির মতো নাক, মাঝখানে সিথি করা টান করে পিছনে আঁচড়ানো নতুন গ্রামোফোন রেকর্ডের মতো চকচকে চুল, চোখে মাইনাস পাওয়ারের চশমা, তার কাঁচা তো পুরু যে মণি দুটোকে তীক্ষ্ণ বিন্দুর মতো দেখায়। লম্বায় লোকটা 6 ফুটের ওপরে, চকচকে কালো কোটের আস্তিনের ভেতর থেকে দুটো শীর্ণ ফ্যাকাশে হাত বেরিয়ে আছে। সেই হাতের বিভিন্ন ভঙ্গিমায় দর্শকদের সম্মোহিত করে রাখে। জাদু খুব উঁচু দরের না হলেও জাদুকরের চেহারা ও হাবভাব দেখে প্রায় পয়সা উঠে আসে। আর আমি এটা ছায়া প্রকাশনী থেকে দিয়ে দিচ্ছি। ছায়া প্রকাশনীতে রয়েছে যেটা, প্রফেসর শঙ্কু আর্গাসের ম্যাজিক দেখে বুঝলেন যে তিনি তার পাখিদের যত্ন সহকারে শিক্ষা দিয়েছেন, কিন্তু তাদের কাজ করভাসের কৃতিত্বের কাছে কিছুই নয়। সব থেকে বড় কথা, আর্গাসের পাখিদের ম্যাজিকের চেয়ে প্রফেসরের আর্গাসকেই অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছিল তার চেহারা এবং সাজ পোশাকের জন্য। আর্গাসের নাক টিয়া পাখির মতো, মাথার মাঝখানে সিথি করা গ্রামোফোন রেকর্ডের মতো চকচকে চুল টান করে পিছনে আঁচড়ানো। আর সব থেকে আকর্ষণীয় হলো তার চোখে -20 পাওয়ারের চশমা, যার কাঁচ এত পুরু যে চোখের মণি দুটোকে তীক্ষ্ণ বিন্দুর মতো দেখায়। জাদুকর আর্গাস 6 ফুটেরও বেশি লম্বা, চকচকে কালো কোটের আস্তিনের ভিতর থেকে দুটো শীর্ণ ফ্যাকাশে হাত বেরিয়ে আছে। এই হাতের ভঙ্গিমাই দর্শককে সম্মোহিত করে রাখে। আর্গাসের জাদু উঁচু দরের না হলেও তার চেহারা আর হাবভাব দেখেই লোকে আকৃষ্ট হয়। তো এই ছিল আজকের আমাদের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো।